আচ্ছা, তো বিষয়টা হচ্ছে সিইউএলইটি 2026 এ এন্ট্রান্স এর নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং এইটা পাবলিশ হওয়ার পর অনেকেই এই নোটিফিকেশন বুঝতে পারছে না, যারা প্রথমবার এক্সাম দিতে চলেছে, এবং এই নোটিফিকেশনকে নিয়ে অনেক নতুনত্ব, যেগুলো চেঞ্জেস, এবং চেঞ্জেস দেখে অনেকে ঘাবড়াচ্ছে যে কি এমন আহামরি চেঞ্জেস হয়ে গেল যেটা অন্য বছর ছিল না, বা কি এক্সাম কি এবার কঠিন হতে চলেছে নাকি ইজি হতে চলেছে। তো এই সমস্ত কনফিউশন এখন একটা স্টুডেন্টের মাথায়। তো এই কনফিউশনটাকে দূর করার জন্য এই ভিডিওটা। তো ইন কেস ইউ আর নিউ টু মাই চ্যানেল, আমি সত্যজিৎ, তোমরা দেখছো লিজিক্স পাথ ইউটিউব চ্যানেল। আমরা এই ওয়েবসাইটটায় চলে আসবো। ওয়েবসাইটে আসার পর এখানে অ্যাডমিশন নোটিশ আছে। এই অ্যাডমিশন নোটিশে যখন আমরা ক্লিক করবো, এখানে আমরা অনেকগুলো অ্যাডমিশন নোটিশ দেখতে পারবো। এখানের মধ্যে আমাদের কাজের হচ্ছে 5 ইয়ার্স বিএলএলবি অনার্স অ্যান্ড বিএলএলবি অ্যাডমিশন। এবার এখানে অনার্স ওয়ার্ডটা দেখার পরেই জানা যাচ্ছে যে একটা নতুনত্ব আছে, কারণ আগে ইউনিভার্সিটি যখনই অনার্স দিত সেটা একটা আলাদা ক্রাইটেরিয়া থাকতো। এইবার থেকে অনার্সটা একটা অন্যভাবে দেওয়া হচ্ছে। তো যাই হোক, এখানে আমরা যখন অ্যাডমিশন নোটিশের মধ্যে যাব, প্রথমে এখানে মেনশন করা আছে যে এন্ট্রান্স সিবিটি মোডে হচ্ছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আগের বছর যেমন সিবিটি মোডে হয়েছে, এইবারও সিবিটি মোডেই হবে, ওএমআর এর কোনো চান্সেস আর নেই। মেরিট লিস্ট যে যেমন নাম্বার পাবে এন্ট্রান্সে তার বেসিসে মেরিট লিস্ট তৈরি হবে, এবং সিলেকশনটা পুরোপুরি ই কাউন্সিলিং প্রসেসের থ্রু হবে। এবার এখানে কোন কলেজে কতগুলো সিটস সেইগুলো দেওয়া আছে। সিইউ মেন ক্যাম্পাস হাজরা, এখানে অনার্সের জন্য 66টা সিট আছে, জেনারেলের জন্য 132। এইভাবে চারটে সরকারি কলেজ, সুরেন্দ্রনাথ ল কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ, একইভাবে সিটস আছে। এছাড়া যা প্রাইভেট কলেজ আছে সেখানে অনার্স অফার করা হয় না। তো সেখানে নর্মাল 132 করে সিটস আছে। এই তিনটে কলেজে এখানে বিসিআই অ্যাপ্রুভ কোয়েশ্চেন লাগবে। অ্যাপ্রুভ হওয়ার পর বোঝা যাবে যে এখানে তাদের সিটসটা কতটা থাকবে, কারণ হেরিটেজের যথেষ্ট সিটস বেশি আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার এখানে মোটামুটি ক্যালকুলেশন করলে অ্যাপ্রক্স সরকারি ল কলেজে সবগুলো যোগ করলে 792 এর মতো সিটস আছে, যেটা অনেকটাই বেশি অন্যবারের তুলনায়। এবং তার মধ্যে 264 এর মতো অনার্সের জন্য সিটস আছে। তো এটা অন্যবারের তুলনায় অনেকটাই বেশি, এবং এইবার চান্সটা সরকারি ল কলেজ পাওয়ার জন্য অনেকটাই বেশি তুলনামূলকভাবে। এবার এক্সামের এলিজিবিলিটি কি? বেশি কিছুই না, এইচএস পাস করতে হবে, কোনো এজ বার নেই, এবং এইচএসটা সেটা হতে পারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এখানে যেমনটা মেনশন করা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইএসসি, ডাব্লিউবিএসসি, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা এনআইওএস, এইগুলোর থেকে পাস করলে কোনো ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট লাগবে না। বাট যদি এই বোর্ডগুলোর বাদে অন্য কোনো বোর্ড থেকে পাস করা হয় তাহলে একটা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট লাগবে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গিয়ে নিতে হবে। এবার যারা জেনারেল তাদের জন্য 45% মার্কস লাগবে। যারা এসসি, এসটি, পিডব্লিউডি তাদের জন্য 40% মার্কস লাগবে এইচএসে, এবং যারা ওবিসি, ইডব্লিউএস তাদের জন্য 42% মার্কস লাগবে। তাই তো ওটা ক্লিয়ার। এবার রিজার্ভেশনটা যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুল সেই অনুসারে হবে, এবং এখানে একটা জিনিস ওবিসি 7% রিজার্ভেশন মানে হচ্ছে যে যে 66টা ক্যাটাগরি ওবিসির মধ্যে যুক্ত, যেমন ওবিসি এ ওবিসি বি কে ভেঙে দেওয়া হয়েছে, এবং লেটেস্ট জাজমেন্ট অনুসারে 2010-এর আগে যেমন 66টা ওবিসি ক্যাটাগরি ছিল, সেই 66টা ক্যাটাগরি শুধুমাত্র ওবিসি বেনিফিট পাবে, আদারওয়াইজ কেউ পাবে না। এবার ফিজ
ফিস হচ্ছে জেনারেলদের জন্য ফর্ম সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 1000 টাকা, যেটা যথেষ্টই বেশি। আগেরবার ছিল এটা 500 টাকা। আর এসসি এসটিদের জন্য হয়েছে 500 টাকা, যেটা আগেরবার ছিল 250 টাকা। এটা অনেকটাই বেড়েছে। সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, এবার অ্যাপ্লিকেশনটা যখন সাবমিট করা হবে তখনই এই পেমেন্টটা করতে হবে, এবং পেমেন্টটা পুরোপুরি অনলাইন মোডে হবে, এখানে কোনো ক্যাশের গল্প নেই। এইখানে হচ্ছে সব থেকে ভাইটাল বিষয়টা। এখানে বলছে যে ক্যান্ডিডেট যখন কলেজ সাজাবে প্রিফারেন্স অর্ডার অনুসারে, আমরা সবাই জানি আমাদের একটা প্রিফারেন্স দিতে হয় কে কোন কলেজে যেতে চাইছে, কার কাছে কোন কলেজটা বেস্ট। তারই সাথে এখানে একটা জিনিস নতুন বলা হয়েছে যে আহ, যদি কোনো ক্যান্ডিডেট মনে করে যে আমি 6টা কলেজ শুধু দেবো, আমি বাকি কোনো কলেজ চাইছি না, পেলে আমি 6টার বাইরে কোনো কলেজ চাইছি না, সেইটারও এবার অপশন দেওয়া হবে, যেটুকু এখানে পড়ে বোঝা যাচ্ছে। তারই সাথে সব থেকে নতুন ব্যাপার, এইবার থেকে অনার্সটা প্রথমেই দিয়ে দেওয়া হচ্ছে, এটা অন্যবার অন্যভাবে দেওয়া হতো। আহ, আমরা যখন প্রিফারেন্স অর্ডার দেবো তখনই আমাদের একটা অপশন থাকবে যে আমি অনার্স নিতে চাইছি কি চাইছি না, আমাকে সেই অপশনটাই দিতে হবে যে আমি উইথ অনার্স চাইছি নাকি উইদাউট অনার্স চাইছি, দিয়ে আমাদের সাবমিট করতে হবে। এই প্রিফারেন্স অর্ডারটা একটা খুবই ভাইটাল বিষয়, এটার উপর একটা সেপারেট ভিডিও আসবে কাল পরশুর মধ্যেই। দেন হচ্ছে যে সিগনিফিকেন্স অফ অর্ডার অফ প্রিফারেন্স। এবার যেহেতু বললাম প্রিফারেন্সটা খুবই একটা ভাইটাল জিনিস, তো প্রিফারেন্স ব্যাপারটা বোঝাটাও খুব দরকার। এখানে বলছে যে এ ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর মোর দেন ওয়ান ইনস্টিটিউট উইথ অর্ডার অফ প্রিফারেন্স, ক্যান্ডিডেট শুড বি গিভ অর্ডার অফ প্রিফারেন্স কেয়ারফুলি, ইট মে নট বি চেঞ্জ লেটার, মানে এটা পরবর্তীকালে কিন্তু চেঞ্জ নাও হতে পারে। ঠিক আছে, হায়ার প্রিফারেন্স উইল বি ওপেন ফর আপগ্রেশন, মানে কি না, তুমি তোমার মনে হয়েছে, আগে সেকেন্ড ডেটটা বোঝায় যে দ্য প্রিফারেন্স ওয়ান ইজ হাই অপশন দেন প্রিফারেন্স টু, the candidate should select the institution as preference one, he or she thinks best one, he or she intend to get admission. Okay, তো ব্যাপারটা বলছে যে তুমি তোমার মনে হচ্ছে সাপোজ হাজরা ল কলেজ ইজ বেস্ট, বা সাউথ ক্যালকাটা ইজ বেস্ট, বা প্রাইভেটের মধ্যে এলজেডি ইজ বেস্ট, তোমার মনে হচ্ছে। এবার তুমি সেই কলেজটাকে তুমি একে দিচ্ছ, এবং তারপর তোমার যে কলেজটাকে মনে হচ্ছে যে এই কলেজটা তারপর আমার বেস্ট, তাকে তুমি দুইয়ে দিচ্ছ। এইভাবে তুমি সবগুলো সাজাবে। তুমি যে কলেজটা সব থেকে বেস্ট মনে করছো সেটা হচ্ছে 1 নম্বরে থাকবে, যেটা তুমি তার থেকে একটু খারাপ মনে করছো, মানে খারাপ না, মানে তার থেকে একটু কম মনে করছো বেস্ট, সেই কলেজটা 2-এ থাকবে, তারপর 3-এ থাকবে, এইভাবে ব্যাপারটা হবে। এবার তুমি যদি 2 নম্বর কলেজটা পেলে, আমি ধরলাম সাপোজ তুমি 4 নম্বর কলেজটা পেলে, তাহলে তুমি মপ আপে বসে 3, 2, 1 এই 3টে কলেজের মধ্যে কোনো একটা কলেজ পেতে পারো। ঠিক আছে, কিন্তু তার নিচে মানে 5, 6 এই কলেজগুলো আর পাবে না, সেগুলো তোমার অপশন বন্ধ। বা তুমি 4-এরটাও পাবে না, কারণ তুমি 4-এরটা পাওয়ার পরও মপ আপে এই জন্য গেছো কারণ তোমার 4-এরটা পছন্দ হয়। ঠিক, তো এটা হচ্ছে ব্যাপার। ডিউরিং সিলেকশন প্রসেস অল দ্য ক্যান্ডিডেট হ্যাভ মেট, হ্যাঁ অবশ্যই। ধরো তুমি 7 নম্বর র্যাঙ্ক করেছো, আর আরেকজন 70 নম্বর র্যাঙ্ক করেছে। এবার 7 নম্বর যে র্যাঙ্ক করেছে সে তোমার আগে ভালো কলেজটা, মানে সেই যে কলেজটা আর কি দিয়েছে সেই কলেজটা পাওয়ার জন্য দাবি রাখে। ঠিক, তারপর যদি সিট ফাঁকা থাকে সবই 70 নম্বর ক্যান্ডিডেটটা 70 যে র্যাঙ্ক করেছে সে পাবে। এরকম হবে না যে 7কে বাদ দিয়ে 70কে আগে প্রায়োরিটি দেওয়া হবে। তো এটাই হচ্ছে মোটামুটি বিষয়, আহামরি কিছুই নেই। এবার এখানে একটা নতুন যে চেঞ্জেস এসছে, ডেট অফ এন্ট্রান্সে ডেট দেওয়া হয়নি এখনো, এগুলো দিয়ে দেওয়া হবে, টাইমও বলে দেওয়া হবে। ডিউরেশন 2 ঘন্টা সময় দেওয়া হচ্ছে এক্সামের জন্য, যেহেতু সিবিটি মোড, ফুল মার্কস 100 থাকবে, নাম্বার অফ কোশ্চেন 100 থাকবে, মানে এক একটা কোশ্চেন এক এক মার্কস করে ক্যারি করবে। এবার যে বিষয়টা এখানে, যে এইবার নেগেটিভ মার্ককে আনা হয়েছে। ঠিক আছে, যেটা প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে থাকে নেগেটিভ মার্ক। নেগেটিভ মার্ক ছাড়া কোনো কম্পিটিটিভ এক্সাম আপাতত দেখা যায়নি, কিন্তু সিইউ এতদিন নেগেটিভ মার্ক ছাড়া এক্সাম নিয়ে থাকতো। তো এইবার থেকে নেগেটিভ মার্কিং আনা হয়েছে, এটা খুবই ভালো। 1/4, মানে যদি তুমি কোনো অ্যান্সার ভুল দিয়ে থাকো সেটার জন্য 1/4 তোমার কাটা হবে। ঠিক আছে, মানে 0.25। আর যদি তুমি না দিয়ে থাকো তাহলে তো তোমার কাটার কোনো প্রশ্নই আসছে না। তো এই নেগেটিভ মার্কটা এবার নতুন,
ঘাবড়ানোর কিছু নেই, এটা খুবই স্বাভাবিক জিনিস। আহ, এবার বলছে ভেন্যু, তো কলকাতা এবং কলকাতা সারাউন্ডিংস বা অন্য কোনো ডিস্ট্রিক্ট। এবার এটা সাধারণত কলকাতা বা কলকাতার থেকে খুবই কাছের 1 ঘন্টার পথ এরকম জায়গার মধ্যে পড়ে থাকে। যেমন আগের বছর 3টে না 4টে সেন্টার পড়েছিল। একটা পড়েছিল TCS এ, গীতাঞ্জলি, যেটা সল্টলেক, একটা মধ্যম গ্রামে, আরেকটা পড়েছিল খুব সম্ভবত বারুইপুরে, খুব সম্ভবত, যদি ভুল না হয়। এইটা নিয়ে আমি ডাউটে আছি। তো এরকম এরিয়ার মধ্যে আর কি পড়ে। তো যেটা যে মানে যে ক্যান্ডিডেটের যে জায়গায় সুবিধা সেই হিসেবেই আর কি ওরা সেট করে। তবে হ্যাঁ, যে জায়গা দেবে সেই জায়গায় পরীক্ষাটা হবে, এটা কোনোভাবেই চেঞ্জ করা যায় না যে আমার এই সেন্টার পছন্দ হলো না আমি অন্য সেন্টারে যাবো, এটা হয় না। এবার এখানে বলেছে যে কোন কোন এরিয়াস থেকে কোয়েশ্চেন্স আসবে। ইংলিশ, জেনারেল ইংলিশ থেকে কোয়েশ্চেন্স আসে, জিকে থেকে কোয়েশ্চেন আসে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে, রিজনিং, জেনারেল ম্যাথমেটিক্স এবং ইন্ডিয়ান পলিটি। এই 5টা টপিক থেকে কোয়েশ্চেন্স আসবে। হল টিকিটের ব্যাপারে যেটা বলছে যে হল টিকিট তুমি যে ডাটা সাবমিট করছো, ঠিক আছে, সেই ডাটার উপরেই হল টিকিট অটোমেটিকলি জেনারেট হয়ে যায়। হল টিকিট মানে হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড আমরা যেটা বলি। এবার তুমি যদি সাবমিট ভুল ডাটা করে থাকো তাহলে কিন্তু হল টিকিটটা তোমার ভুল হবে। তখন তোমাকে বারবার হেল্পলাইনে কল করে স্যার এইটা একটু দেখুন, এইটা একটু দেখুন করতে হবে। তো যখন ফর্ম ফিল আপটা করবে, ফর্ম ফিল আপ করার জন্য তাড়া করতে হবে না, মাঝের দিকে করবে, অসুবিধা কিছু নেই, অনেক টাইম আছে। তো ফর্ম ফিল আপটা যখন করবে নিশ্চিন্তে নির্ভুলভাবে করবে। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আহ, কিভাবে এক্সাম টেক্সাম হবে সিবিটি মোডে। তো এটা একটু পড়ে নেবে। যদি কারোর অ্যাডমিট কার্ডে ফটোগ্রাফি মিস্টেক থাকে তো ছবি বা নামের কিছু যদি গোলমাল থাকে তো প্যান কার্ড, আধার কার্ড, মাধ্যমিক একটা কোনো ডকুমেন্ট আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হয়। সবাইকে এমনিতেও ভুল না থাকলেও নিয়ে যাওয়াটাই সেফ অপশন। তো এটা হচ্ছে ব্যাপার। এবার মেরিট লিস্ট কিভাবে প্রিপেয়ার হবে, এটা হচ্ছে কথা। মেরিট লিস্টটা এখানে বলেই দেওয়া হচ্ছে যে যেভাবে যে মার্কস পাবে সেইভাবে মেরিট লিস্ট মানে তৈরি করা হবে। কেউ 90 পেয়েছে তো সে আগে থাকবে, যে 89 পেয়েছে সে তার নিচে থাকবে, স্বাভাবিক জিনিস। এবার কথা হচ্ছে কেউ যদি একই নাম্বার পেয়ে গেল, 90 দুজন পেয়ে গেলো, তাহলে টাই ব্রেকটা কিভাবে হবে? তো এখানে প্রথম বলছে ক্যান্ডিডেট উইথ লোয়ার নাম্বার অফ রং অ্যান্সার উইল বি প্লেসড হায়ার। মানে যে ভুল উত্তর কম দিয়েছে, মানে হতে হতে পারে যে একজন 90টাই অ্যান্সার করেছে, সে 90টাই ঠিক হয়ে গেছে, আর একজন 100টা করেছে তো আমাদের কেটে করে তার 90টা ঠিক হয়েছে। তো যে ভুল অ্যান্সার কম দেবে তাকে উপরে রাখা হবে। এটা প্রথম টাইপ। যে দেখা হলো যে দুজনের এটাও মিলে গেল, মানে দুজন একই নাম্বার সব ভুল অ্যান্সার দিয়েছে, তাহলে তাদের দেখা হবে যে তারা এইচএসে কি মার্কস পেয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ বাদে, ঠিক আছে। এটাও যদি মিলে গেল তাহলে থার্ড টাই ব্রেক হবে ইংলিশে মার্কসের উপর। তো এই হচ্ছে ব্যাপার। ই কাউন্সিলিং প্রসেস, তারপর এই যে বাকিগুলো আছে সিলেকশন প্রসেস, এগুলো হচ্ছে পরীক্ষার পর। এখনো পর্যন্ত আমাদের সব থেকে প্রথম যে কাজটা সেটা হচ্ছে পরীক্ষাটা দেওয়া এবং পরীক্ষাটা পাস করা। তো ফার্স্টে পরীক্ষাটা হবে, তারপর এই জিনিসগুলো ডিসকাস করা যাবে। এগুলো আহ, খুবই টেকনিক্যাল ব্যাপার, তো এখন এগুলো নিয়ে মাথা খারাপ করার কোনো ব্যাপার নেই। এখন আপাতত ফর্ম ফিল আপ করার জন্য যা যা দরকার হয়, যা যা নলেজ দরকার হয় সবার, সেটা আপাতত এই ভিডিওটার মধ্যে বলা হচ্ছে। বাকি যেগুলো সেগুলোর উপর পরে ভিডিও আসবে, আরো এই ব্যাপারগুলোর উপর ডেডিকেটেড ভিডিও আসবে। তো আপাতত যেটা দরকার সেটা নিয়ে ডিসকাসটা করা হলো। এবার অ্যাডমিশন টাইমটা কি বলছে এরা? বলছে যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 15 থেকে 25 তারিখের মধ্যে। 15 তারিখ কাল থেকে, গতকাল থেকে শুরু হবে 25 তারিখ পর্যন্ত। 25 তারিখ হচ্ছে সাবমিশনের লাস্ট ডেট। আপাতত এইটুকুই দিয়েছে, বাকিগুলো আস্তে 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 তোমাদের আপডেট হতে থাকবে। এবং এখানে একটা সিট ইনটেক দেওয়া হয়েছে, মানে কোন কোন কলেজে কতগুলো ইউআর সিট, কতগুলো SC ST সব এখানে দেওয়া আছে, এগুলো দেখে নিতে পারো। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। কাল থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ফর্ম ফিল আপ সবাইকে প্রথমেই তাড়াতাড়ি করতে হবে এরকম কোনো মানে নেই, ফর্ম ফিল আপের জন্য অনেক টাইম আছে।
ফর্ম ফিল আপের ওপর কাল বা পরশুর মধ্যে একটা ভিডিও আসবে, ভিডিওটা দেখবে, ভালো করে বুঝবে, তারপর করবে, কারণ প্রিফারেন্সটা খুব একটা ভাইটাল জিনিস। তো আজকের জন্য এটুকুই। কাল বা পরশুর মধ্যে ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটার উপর একটা ভিডিও আসবে, এবং কারো যদি কোনো প্রবলেম থাকে আহ, আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেই নাম্বারে মেসেজ করতে পারো, আমরা সময় মতো রিপ্লাই করবো এবং আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। থ্যাংক ইউ।